কিছুক্ষণ চুপ থেকে বলল, হুজুর আমি জানি আমার 2টা ডিমই দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি যখন তলোয়ার দিয়ে আমাদেরই আরেকজন সদস্যকে হত্যা করলেন, আমি ভয় পাওয়ার পরে অনেক চেষ্টা করে, অনেক কি বলবো কুতাকুতি করে একটা ডিম দিতে পেরেছি, 2টো দিতে পারলে খুশি হতাম। তো মুরগির খামারের মালিক বলল, কেন তুমি কেন 2টো দিতে পারলে না? বলে, আমি তো মুরগি না, আমি মোরগ। যদি আমাদের বোধোদয় হয়, যদি আমাদের ভিতর দয়া তৈরি হয়, তাইলে হয়তো বা সঠিক ফোরামে আমরা কথা বললেও বলতে পারি। এখানে একটা সংবাদ দেখবেন যে টাঙ্গাইলের এমপি সানোয়ার না সানোয়ার এক্স্যাক্টলি আমার মনে নাই, তাকে আমার দলের সাধারণ সম্পাদক মহোদয়, আমার ওবায়দুল কাদের চাচা, ওনাকে চাচাই বলি, উনি জনসম্মুখে থাপ্পড় মেরে দিচ্ছেন একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট। যে বলছেন যে আমাদের আজকে দশা কেন, তাহলে সংক্ষেপে বলতে হয়, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিবেদিত নেতা কর্মীরা যে সত্যিকার অর্থে এই জুলাই আগস্ট মাসে এই আন্দোলনটাকে আলিঙ্গন করার জন্য যদি উপস্থিত থাকতেন, মুখোমুখি বলবো না, কারণ এই আন্দোলনকে তো আমি এই বৈষম্য বিরোধী শব্দটা তো খারাপ শব্দ না, ভালো শব্দ। এখন ভিতরে কি ইচ্ছা ছিল প্রাথমিকভাবে সেটা তো আমরা জানি না, নিশ্চয়ই ভালো কিছু ছিল। তো এই আন্দোলনটাকে পর্যবেক্ষণ, আলিঙ্গন বা তাকে ম্যানেজ করার জন্য যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইভাবে থাকতেন, তাহলে আজকে এই পরিণত হতো না। মা, মনে করে রাতের ওষুধ খেয়ে নিও। ওকে। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। তারা আমাদের জন্য চমৎকার একটি প্রোগ্রামের ব্যবস্থা করলেন। এখন অফিস না করে বাসায় থেকে তাদের করা পেমেন্ট নিয়ে বাবা মার যত্ন নিতে পারি। আর যে কোনো প্রয়োজনে আশা হোম কেয়ার দিয়ে থাকে আন্তরিক সেবা। বাইরে গেলে বাবা মাকে নিশ্চিন্তে আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে পাঠিয়ে দিতে পারি। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমকালীন বাংলাদেশের নতুন পর্ব। আপনারা প্রতি পর্বেই দেখেছেন যে আমরা সাধারণত বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষদের নিয়ে কথা বলি, জানতে চাই যে বর্তমান বাংলাদেশ কেমন আছে, আগামীর বাংলাদেশের প্রতি প্রত্যাশা বা বাংলাদেশে যে অভ্যুত্থান বা যে বিষয়গুলো ঘটে গেল তা নিয়ে পর্যালোচনা। অবশ্যই রাজনীতি এবং সামাজিক এই প্রেক্ষাপট নিয়ে আপনাদের মতামত চাইবো। আপনারা প্রত্যেকবারই মতামত দিয়ে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছেন। আশা করি আজকের পর্বেও আমরা তেমন সহযোগিতা পাবো। আজ আমরা কথা বলবো আওয়ামী লীগের অন্যতম নেতা রাশেক রহমানের সাথে। নাকি সালাম, কেমন আছেন আপনি? আমি আছি। আচ্ছা, আমি শুধু অনুরোধ করব যে সাধারণত টকশোতে বসলে সবাই নিজেকে ফেরেশতা রূপেই দাবি করার জন্য একটা চেষ্টা করেন। আশা করি আপনি সেই জায়গা থেকে অকপট কথা বলবেন, সেই প্রত্যাশা রেখে আমি একটু জানতে চাই যে বিগত সময়ে আমি 2টো ইন্টারভিউ আপনার দেখলাম এবং সেখানে আপনি খুব স্পষ্ট করে বেশ কিছু নিজ দলীয় এবং সাংগঠনিক সমালোচনা তুললেন। এটা এই বোধোদয়ের জায়গাটা আপনার ঠিক কিভাবে কখন মনে হলো, নাকি সাংগঠনিক ভাবে আপনারা খানিকটা অগোচর অবস্থা রয়েছেন? রাশেক রহমান, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি নিজেকে একদমই ধোয়া তুলসী পাতা বা দরবেশ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করব না। I can give you that much. I can give you my word. এখন ঘটনা হলো যে যেহেতু আপনি আমার পূর্ববর্তী 2টো ইন্টারভিউর কথা উল্লেখ করে এই অনুষ্ঠানটি শুরু করলেন, আমার মনে হয় আমার বক্তব্যকে আমি 2টো ভাগ করে ফেলতে চাই। একটা ব্যাপার হচ্ছে যে গত 2টো ইন্টারভিউ হওয়ার পরে যারা সত্যিকার অর্থে দলের নেতা কর্মী, তৃণমূলের, তারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরেও যারা পালিয়ে আছেন, দেশে যেতে পারছেন না, তারা সকলেই ফোন করে আমাকে বলেছেন যে এই সত্য কথাগুলো বলা প্রয়োজন ছিল। অবশ্যই এই সত্য কথাগুলো আগে বলতে পারলে আরো ভালো হতো, কিন্তু আমি আগে বলতে পারি নাই বলে এখন সত্য বলবো না, বা আমি যদি মনে করি সত্যতেই আমার মুক্তি, সেই মুক্তিকে আমি আলিঙ্গন করতে পারবো না, সেটা তো ঠিক নয়। এটাই গণতান্ত্রিক চর্চা। এবং আমি আমার এই জায়গাটা খুব পরিষ্কার করতে চাই একটা জায়গায়, যে আমার কোনো কথায় বঙ্গবন্ধুকে ছোট করার কোনো সুযোগ নাই
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাধীনতার সাথে যে সম্পৃক্ততা এবং দেশ ও জাতি মানুষের আর্থসামাজিক কল্যাণে আওয়ামী লীগের যে অপরিহার্য একটা জায়গা, একে আমি কোনোদিন ছোট হতে দিব না। ছোট হওয়ার কোনো সুযোগ নাই, এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি সুসংহত করতে হয়, ঐক্যবদ্ধ করতে হয়, ওনাকে অবশ্যই প্রয়োজন, অপরিহার্য একটা ব্যাপার। সুতরাং আমার পূর্ববর্তী দুটো বক্তব্য তো এর কোনো ব্যত্যয় ঘটেনি, আজকের আপনার সাথে আলোচনারিত আমার এর কোনো ব্যত্যয় ঘটবে না, এটা আমি বিশ্বাস করি। তবে যারা আমার ইন্টারভিউ না দেখে, না বুঝে, না শুনে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ ভাই, আপনারা খুশি থাকেন। কোথাও কোনো দুর্নীতি হয় নাই, কোথাও কোনো দুর্নীতি হয় নাই, কোথাও কোনো অনিয়ম হয় নাই। স্থানীয় সরকারের নমিনেশন খুব সুন্দরভাবে হয়েছে। এমনি এমনি দলের নেতা কর্মীদের ভিতরে মন খারাপ, ক্ষোভ ছিল, তারা হয়তোবা স্বপ্নে অন্য কোনো কিছু পেয়েছে। আপনি ঠিক, আপনার কাছে করজোরে মাপ চাই। যেহেতু আপনার মনে হচ্ছে আমার কথাগুলো ভুল, আপনারা ভাই আমার ইন্টারভিউ আর দেখেন না, আপনাদের মন্তব্য করারও দরকার নেই। কারণ মানুষ যখন বিপদে পড়ে, সেই সময় সত্য কথা বলে যখন বাঁচার চেষ্টা করে, সেটাকে সম্মান না জানাই আপনারা আছেন শুধু দোষ ধরার জন্য, এটা সঠিক নয়। অবশ্যই আমি একটা দলের কর্মী, আমি যদি মনে করি যে কোনো জায়গায় ভুল হয়েছিল অতীতে, সেটা বলার অধিকার আমার আছে। এখন আপনি যদি বলেন যে সঠিক ফোরামে বলেন, সঠিক ফোরাম কি? যিনি সঠিক ফোরামের কথা বলছেন ওনাকে আমি প্রশ্ন করছি, আসুন এসে বলুন সঠিক ফোরাম কোথায়, দেখিয়ে দিন। সমস্যা হচ্ছে যে আরবিতে একটা কথা আছে, আস-সাদিকু মাররা, অর্থাৎ সত্য কথা সর্বদা তিক্ত। সত্য কথা শোনার কোনো প্ল্যাটফর্ম থাকে না, সত্য কথা নিজেকে নিজের জায়গা থেকে, নিজের তাড়না থেকে বলতে হয়। অনেকে আছে সত্য নিতে পারে, অনেক আছে সত্য নিতে পারে না, এটা গেল এক। সুতরাং যারা নিন্দুক, যারা পুরো অনুষ্ঠান দেখবেন না বা সবগুলো কথা শুনবেন না বা বিশ্লেষণ করবেন না, আত্মার সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করবেন না, এবং যারা নিজেদেরকে অনেক বড় আওয়ামী লীগের সমর্থক মনে করবেন, আমরা কেউই না, আমরা আওয়ামী লীগ করি নাই, আমার বাপ দাদা আওয়ামী লীগ করেন নাই, আমার পুরো পরিবার আওয়ামী লীগ করেন নাই, শুধু আপনি একা করছেন। এবং আপনাকে দেখে আমার আওয়ামী লীগ শিখতে হবে। এই যদি অবস্থা হয়, আপনার কাছে করজোরে ক্ষমা চাই। আপনি ভাই আপনার ভুবনে থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষ কষ্টে আছে। আওয়ামী লীগও আক্রান্ত হলে বাংলাদেশ কষ্টে থাকে, আবার বাংলাদেশ আক্রান্ত হলে আওয়ামী লীগ কষ্টে থাকে। সেই জায়গা থেকে আমি যেই কথা সত্য মনে করি সেটা আমি বলবো। তাতে যদি আপনি আমাকে কাছে না চান, ধন্যবাদ, কোনো সমস্যা নেই। বাংলাদেশ আক্রান্ত হলে যে কোনো রাজনৈতিক দল ব্যথা অনুভব করবে, এটা স্বাভাবিক। কিন্তু একই সাথে আপনি যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়ার কথা বললেন, গত 3টি নির্বাচন আপনারা যা করেছেন, যেগুলো নিয়ে প্রচুর সমালোচনার জায়গা তৈরি হয়েছে, সরকারি নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন, বিভিন্ন রকম আখ্যা দিয়েছে। আপনার কি এই জায়গায় একটা বোধোদয় বা অনুতাপ বা অনুশোচনা, যেসব শব্দগুলো আমরা ইউজ করি, সেই বিষয়ে কি আপনি আপনার জায়গাটা পরিবর্তন করেছেন কিনা, নাকি না? না, এটা তো আমি বলেছি যে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছি। এখন আপনি যেই ধরনের নির্বাচনী করেন বা যেই ধরনের রাজনৈতিক ব্যবস্থাপত্রই দেন না কেন, আগামী দিনে এগোতে হলে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই ধরনের কাজ আমরা করব না। এতে তো সংকোচ বোধ করার কিছু নাই, এটাই একমাত্র উপায় সামনে যাওয়া। কারণ নিশ্চয়ই আন্তর্জাতিক মহলে আপনি বিচ্ছিন্ন কোনো জনদান যে বলে, আপনি বিচ্ছিন্ন কোনো দ্বীপ বা দ্বীপপুঞ্জ তো নন, আপনি সকলের সাথে সংযুক্ত। নিশ্চয়ই আন্তর্জাতিক শক্তি আপনাকে সহযোগিতা করবে, আপনার প্রতিবেশী আপনাকে সহযোগিতা করবে, সবকিছু মিলিয়েই তো আপনি রাজনীতি করবেন, আপনিও সহযোগিতা করবেন। কিন্তু দিনের শেষে জনগণকে সাথে নিয়েই তো রাজনীতি করতে হবে। যত বড় শক্তি নিয়ে যেই আসুক না কেন, যদি না জনগণ উজ্জীবিত না হয়, যদি না জনগণ শব্দটা বলছে এই কারণে যে আওয়ামী লীগের একজন নেতা কি জনগণের বাইরে? আওয়ামী লীগের একজন কর্মী কি জনগণের বাইরে? আমরা কি রাজা বাদশাহ? নো, we are here to serve the people, and a person who serves the people, he himself belongs to the people. So আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এমনি এমনি তৈরি হয় নাই। আমাকে তো নিজেকে বিচ্ছিন্ন মনে করার কোনো সুযোগ নাই। আজকে যদি আমার কোনো রাজনৈতিক ব্যবস্থাপত্র বা কোনো নির্বাচনের কারণে আমার দলে একটা বৃহৎ জনগোষ্ঠী সংক্ষুব্ধ হয়ে থাকে, আমাকে তো যেভাবেই যে ভাষাতেই বলুন না কেন, আমাকে বিনয়ের সাথে করজোরে বলতে হবে যে এই ত্রুটি বা এই ভুল আমরা করব না।
এখন এটা বলাতে লজ্জার কিছু আছে বলে তো আমি মনে করছি না। আর আমি আপনাকে একটা ছোট গল্প বলি, ইফ ইউ অ্যালাউ মি। হ্যাঁ, কিন্তু আমার অনুরোধ, গল্পটার সময় আপনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে গল্পটা ইয়েটা নষ্ট হয়ে যাবে। বলুন আপনি। তো একটা আপনার মুরগির খামার ছিল, সেখানে 4 জন সদস্য, মানে মুরগির প্রজাতির 4 জন ছিলেন। এখন এই খামারের যিনি মালিক, তিনি এসে বললেন যে তোমরা যদি আগামীকাল থেকে বেশি করে ডিম না দাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি শাস্তি দিব। তো বলার সাথে সাথে ওই 4 জন মুরগির খামারে যারা আছেন তারা খিলখিল করে হেসে উঠলেন। যেই না হেসে উঠলেন, খামারের যিনি মালিক, অর্থাৎ মুরগির খামারের মালিক, তিনি তার তলোয়ার বের করে একজনকে তার গর্দান কর্তন করলেন, মানে গলা কেটে ফেললেন। গলা কেটে উনি চলে গেলেন। পরের দিন তিনি আসলেন, এসে দেখলেন যে 3 জন বেঁচে আছেন, 3 জনের মধ্যে 2 জন 2টো করে ডিম দিয়েছেন, আর একজন মাত্র 1টা ডিম দিয়েছেন। তো মুরগির খামারের মালিক জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, অন্য 2 জন মুরগি 2টা 4টা ডিম দিল, তুমি কোন সাহসে মাত্র 1টা ডিম দিলা? তুমি কিছুক্ষণ চুপ থেকে বলল, হুজুর আমি জানি আমার 2টা ডিমই দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি যখন তলোয়ার দিয়ে আমাদেরই আরেকজন সদস্যকে হত্যা করলেন, আমি ভয় পাওয়ার পরে অনেক চেষ্টা করে, অনেক কি বলবো কুতাকুতি করে 1টা ডিম দিতে পেরেছি, 2টো দিতে পারলে খুশি হতাম। তো মুরগির খামারের মালিক বলল, কেন তুমি কেন 2টো দিতে পারলে না? বলে আমি তো মুরগি না, আমি মোরগ, আপনার ভয়ে আমি ডিম পারছি, ডিম পারারই কথা না। এই কথাটা এই কারণে বললাম, এই যে অনেকে বলে না যে সঠিক ফোরামে কথা বলেন, সঠিক ফোরামে আপনি কথা বলবেন কিভাবে এখন বলতে পারবেন হয়তো, যদি আমাদের বোধোদয় হয়, যদি আমাদের ভিতর দয়া তৈরি হয়, তাইলে হয়তো বা সঠিক ফোরামে আমরা কথা বললেও বলতে পারি। আমরা তো বিরাজনীতিকরণের শিকার হয়েছি। আপনাকে আমি আজকে প্রথম আলোর 19 ফেব্রুয়ারি 2017 সালের সংখ্যায় যদি আপনি যান, সেখানে একটা সংবাদ দেখবেন যে টাঙ্গাইলের এমপি সানোয়ার এক্স্যাক্টলি আমার মনে নাই, তাকে আমার দলের সাধারণ সম্পাদক মহোদয়, আমার ওবায়দুল কাদের চাচা, ওনাকে চাচাই বলি, উনি জনসম্মুখে থাপ্পড় মেরে দিচ্ছেন একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্টকে। তাইলে আপনি কি এই নিউজটা দেখেছিলেন? জি, প্রকাশ এসব নিয়ে অনেক চর্চা হয়েছে। হ্যাঁ, এখন আপনি যদি একজন আপনার জুনিয়র কলিগ, আপনি মন্ত্রী হন, সাধারণ আপনি সংসদ সদস্য, আপনার একজন জুনিয়র কলিগ আরেকজন জুনিয়র সংসদ সদস্যকে যদি মানুষের সামনে থাপ্পড় মারেন, তাহলে সিগন্যালটা কি? সিগন্যালটা আরো 10 জনকে থাপ্পড় মারতে পারেন। এবং তখন সংসদ ছিল, সংসদের নেতা, উপনেতা, চিফ হুইপ, স্পিকার সবাই ছিলেন, কেউ কিছু বলেন নাই। শুধু তাই না, এই যে 350 জনের যে সংসদ, সকলে একটা করে ডিম পারছে, বুঝলেন, ভয়ে। Nobody could protest that this is not on. এবং এটার প্রসারী ইফেক্ট কি জানেন? এটা সুদূর প্রসারী ফলাফল শুনবেন। প্রায় সংসদে দাঁড়িয়ে সংসদে বলতো যে মাননীয় স্পিকার সচিবালয়ে দেখছি আপনারা সবাই তো পালায় গেছেন, ফলাফলের আর কি আছে? আপনি জিনিসটা শুনেন, এটা বিরাজনীতি করো, জিনিসটা শুনতে হবে আপনাকে। সংসদে বলা হতো, মাননীয় স্পিকার, আমি একজন সংসদ সদস্য, মন্ত্রণালয়ে প্রবেশ করলে আমাকে বসার জায়গা দেওয়া হয় না, ডিসিএসপি আমার কথা শোনে না, কোথার থেকে আপনাকে বসতে দিবে, কোথার থেকে আপনার কথা শুনবে? আপনি একজন এমপি, আপনার আরেক ভাই এমপি কে যখন থাপ্পড় মারার পর আপনি কিছু বলতে পারেন না, যখন কোনো রেমিডি আনতে পারেন না, তখন কোনো ডিসি, কোনো এসপি, কোনো সচিবের সময় নেই আপনার কথা শোনার। সেই জায়গা থেকে বাংলাদেশে বিরাজনীতিকরণের সূচনা হয়েছিল। আমার কথা হচ্ছে, যা হয়েছে হয়েছে, কিন্তু আপনি যদি আগামী দিনে এর পরিবর্তন করার প্রত্যয় ব্যক্ত না করেন, তাহলে রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক ব্যক্তিত্বকে কেউ সম্মান করবে না। কারণ আমরা আমাদের নিজের জায়গাটা নষ্ট করেছি। আমরা যা ডিম পাড়ার কথা না, তাকে ভয় দেখিয়ে ডিম পাড়িয়েছি। তো সেই জায়গায়
জুলাই অগাস্টের যে সংকটের কথা বলছেন, সেই সংকটে কোনো ভদ্রলোক এসে আপনাকে উপদেশ দিবে, পরামর্শ দিবে, সেটা কোথার থেকে? ভয়েই তো ভালো লোক আপনার থেকে দূরে, ভয়েই তো ভদ্রলোক আপনার থেকে দূরে। বাংলাদেশ আওয়ামী লীগের যে ত্যাগী নেতা বা কর্মী, অনেক মন্ত্রী এমপির থেকে ভালো রাজনীতি বুঝে, সে কোন সাহসে আপনি বলেন যে আমার নেতাদের কাছে এসে বলবে যে আপনারা এই কাজটা করেন, এটাতে আমরা সুরক্ষিত হব না? কিন্তু এতগুলো মন্ত্রী একসাথে আসলে দেশটা কোন পর্যায়ে ছিল? আপনারা কি কেউই প্রতিবাদী হতে চাননি? আমি যদি আপনার আত্মসমালোচনার জায়গাটা আমি আমি একটু আমি আমি একটু ফিনিশ করি। আত্মসমালোচনার জায়গায় যদি আসি, ধরেন সাকিব আল হাসান থেকে শুরু করে অনেক নায়ক নায়িকা আপনারা মন্ত্রী এমপি বানিয়েছেন, মনোনয়ন দিয়েছেন, টাকা পয়সা লেনদেন হয়েছে। তো এই জায়গা থেকে এমনও দেখেছি আপনি সাকিব আল হাসানের সাথে উইলিংলি তাকে ওয়েলকাম করেছেন, সেই ছবি আবার বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে। একজন আপনি রাজনৈতিক পরিবারের সদস্য, আপনার তো একজন করে উঠে আসা কাউকে আপনার পাশে বসানোর জন্য বিষয়টা ভালোভাবে দেখবেন না, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই জায়গাটা ভুল হচ্ছে। আমি মনে হয় জায়গাটা কি করতে চাই। প্রথম কথা হচ্ছে, সাকিব আল হাসান বাংলাদেশের জন্য খেলে, সে যখন বাংলাদেশের জন্য গর্ব বা গৌরব নিয়ে আসে, আমি রাশেক রহমান তার পাশে থাকলে আমার ভালো লাগে, এটা আমি অস্বীকার করি। খেলোয়াড় এবং রাজনীতিবিদ, ঠিক আছে, আসছি একটা একটা করে আসছি। সাকিব আল হাসান যখন ব্যবসা করে, সেই ব্যবসার জায়গায় আমি যদি মনে করি আমাকে তো ব্যবসা করতে হয়, আমি তো আর আমার বৃত্তি তো ব্যবসা, আমি যদি মনে করি ব্যবসায়িক পার্টনার হিসেবে সে ভালো হবে, সে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে, এতে কোনো সমস্যা আমি দেখি না, যতক্ষণ দেশের আইন মেনে আমরা চলছি। হ্যাঁ, আচ্ছা, এখন রাজনৈতিক ব্যক্তিত্বের জায়গায় বলি, হ্যাঁ, সাকিব আল হাসান একজন স্বনামধন্য খেলোয়াড়, সে যদি জনগণের মাঝে জনপ্রিয় হয়, তাকে যদি আপনি নমিনেশন দেন, সে যদি এমপি হয়ে আসে এবং তাকে যদি আপনি দেশের যুব সমাজকে উজ্জীবিত করার কাজে লাগান, তাতে যে কবিরা গুনাহ হবে তা না। না, কিন্তু আপনি তৃণমূলকে কি ঠকালেন না? তৃণমূল না, আমি বলেছি জনপ্রিয় মানে কি? তৃণমূল বাদ দিয়ে না তো, যদি আমি বলেছি তৃণমূল যদি তার পক্ষে রায় দেয়, আপনি তাকে বানান। কিন্তু তৃণমূল রায় দিয়েছে কিনা এটা তো আপনিও জানেন, আমিও জানি না, সেখানে তো সমস্যা, আপনি সেদিকেই আলোকপাত করার চেষ্টা করছেন। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, দ্যাট ভারতে কি জয়া প্রদা এমপি হয় নাই? ভারতে কি অমিতাভ বচ্চন এমপি হয় নাই? ভারতে কি আপনার শত্রুঘ্ন সিনহা কি এমপি হন নাই? হয়েছে, কিন্তু তৃণমূলের অ্যাপ্রুভাল নিয়ে, তৃণমূলকে সাথে নিয়ে। এখন গণতন্ত্রের পক্ষে ভোট হয়েছে। এখন আমি তো অত বড় নেতা না, সুতরাং আমি জানি না যে সাকিব আল হাসানের নমিনেশনের ক্ষেত্রে তৃণমূল কি বলেছে, আই ডোন্ট নো দ্যাট। বাট আমি যেটুকু চোখে দেখি, যেটা আমার সামনে দিয়ে হয়েছে, সেটা আমি আপনাকে বলছি, এবং আমি অপ্রকাশিত কোনো কথা তুলছি না। আমি বলছি যে হোয়াট ডিড উই ডু? আপনি 2012 সালে একটা রেলের কর্মকর্তাকে, ওই যে যার কথা বললাম আমার মুরব্বী চাচা, উনি থাপ্পড় মেরে, হ্যাঁ, এবং এটা কেন বলতেছি, যে যার কাছে মানুষ সুরক্ষিত থাকবে, যার কাছে মানুষ গিয়ে দলের ভালো মন্দের কথা বলবেন, যার কাছে মানুষ পরামর্শ দিবেন, যার কাছে মনে করবেন যে সমুদ্রের মতো বিশাল হৃদয় তিনি গ্রহণ করবেন, সেখানে তো মানুষ যায় ভয় পায় যে ডিম পাড়তে হবে, থাপ্পড় খাইতে হবে, মার খাইতে হবে। So this cannot continue. I am telling you, yes, আমাকে অনেকে বলতে পারে আগে বললেন না কেন? আমি বলি নাই আগে, আমারও ভয় ছিল আমাকে ডিম পাড়ায় দিবে, বলি নাই ভাই, এটাই বাস্তবতা। তাই বলে আমি এখন বলবো না। আপনি সাংগঠনিক ভাবে স্বৈরতন্ত্রটা খুব প্রকট ভাবে চিন্তা করার চেষ্টা করি। দ্য ডেইলি অবজারভারে এই ঘটনার পর একটা প্রবন্ধ রচিত হলো। হ্যাঁ, এখন তানভীর ভাই, বাংলাদেশ প্রতিদিন অনেক বেশি লোক পড়ে, তাই না? জি, প্রথম আলো অনেক বেশি লোক পড়ে, বাংলাদেশ অবজারভার, ডেইলি স্টার একটু কম লোক পড়ে, কিন্তু কারা পড়ে? সমাজের কারা পড়ে? তারা যখন বারবার পড়ছে যে জনসমক্ষে একজন এমপিকে তিনি 3 বার থাপ্পড় মারতেছেন, অথচ এই সংসদের একজন লোক দাঁড়িয়ে বলতেছেন না দিস ইজ নট রাইট, দিস ইজ নট কারেক্ট, রাইট? তাহলে কি হচ্ছে? যিনি পড়তেছেন উনি ভাবতেছেন ভাই মানির মান আল্লাহ রাখে, আমার ভাই ওখানে যাওয়ার দরকার নাই। তো আপনি যে দূরে চলে আসতেছেন মানুষ থেকে, এটা কি কেউ করে দিছে? এখানে কি কোনো চক্রান্ত আছে? আপনি তো নিজের কর্মকাণ্ডে আপনি দূরে আসছেন। সুতরাং আমার ধারাবাহিক ব্যর্থতা আছে, আপনাদের ধারাবাহিক ব্যর্থতা আছে। রাশিদ ভাই, আমি যদি এভাবে আসি, ধরেন এই যে রাজনৈতিক শিষ্টাচার, আপনি আপনার নেত্রী কিংবা আপনার চাচার যে কথা বললেন ওবায়দুল কাদের, তিনি বিভিন্ন জনসম্মুখে একে অপরকে, তার বিএনপির সিনিয়র নেতা বা তার কলিগই তো, আপনারও তো কলিগ,
যেভাবে হিউমিলেট করে কথা বলতেন এবং মকারি করতেন, আপনার কি মনে হয় না আপনারা এই পারস্পরিক শিষ্টাচারটা ধ্বংস করে দিয়েছেন, রাজনৈতিক শিষ্টাচারটা? আমার মনে কি কষ্ট আপনাকে আমি কিভাবে বুঝাবো ভাই। আজকে আওয়ামী লীগকে যারা ভালোবাসে তারা সোশ্যাল মিডিয়ায় চান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা, আওয়ামী লীগের প্রয়োজন, শেখ হাসিনা আসলে মানুষের জন্য কি চান সেই কথাগুলো বলার জন্য। কিন্তু তারা যতই চেষ্টা তারা যতই চেষ্টা করুক, আপনি যার কথা বললেন তাকে নিয়ে ওই মিম, ওই ট্রল আমাদের সকল সত্য সংগ্রামী উপস্থাপনাকে ছাপিয়ে যাচ্ছে। কি বলবো আপনাকে, আমি কি বলবো আপনাকে বলেন? তার মানে আপনার ব্যক্তিগতভাবে অনুতাপ বা অনুশোচনার জায়গাটা তৈরি হয়েছে। এবারে না তানভীর ভাই, আমার ব্যক্তিগতভাবে না, আওয়ামী লীগ একটা সত্তা। আপনি আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে জান প্রাণ দিয়ে আছেন তাদের একটা বৃহৎ অংশ, সকলে বলবো না, বৃহৎ অংশ আপনি কথা বলেন আমার মতো একইভাবে অনুভব করছে। আচ্ছা, আপনি কি মনে করেন এখন যদিও গত 2 মাস ধরেই বিএনপির শীর্ষস্থানীয় নেতা ফখরুল ভাই থেকে শুরু করে সবাই বলছেন, আপনাদের ওয়েলকাম জানাচ্ছেন, নির্বাচনের অংশগ্রহণের ব্যাপারে একটা শর্ত, বিচার প্রক্রিয়া ইত্যাদিতে কথা বলছেন, এর মধ্যে বিচ্ছিন্ন কথাও আছে। আপনার বন্ধু কলিগ পার্থ গতকালকে বললেন যে আওয়ামী লীগ নির্বাচন করলে সে ইলেকশনই করবে না, রাজনীতি করবে না, এই ধরনের কথা বলছেন। তো এই যে রাগ ক্ষোভ, আমি প্রশ্নটা আরেকটু বাড়াই, ধরেন আমার এই শোতে একাধিক বিপ্লবী একাধিক বিপ্লবী বলেছেন, আমি নিজে, তার পরিবার বলেছেন অন রেকর্ড যে তারা নৌকায় ভোট দিয়ে বড় হয়েছে, সে নিজে আওয়ামী লীগের সমর্থক হিসেবে মাঠে কাজ করেছে, কিন্তু গত 6 থেকে 7 বছর ধরে তার নানান ভাবে এই সাংগঠনিক অপতৎপরতা, দুর্নীতি, শ্রদ্ধাহীনতা ইত্যাদিতে তার মনে হয়েছে যে এই দলটা দলের অবস্থানে নাই। আপনার স্খলনের জায়গা কি? আপনার নিজেদের লোকরাই তো হারাইছেন, মানে হারিয়ে ফেলেছেন, সেজন্য পালায় যেতে বাধ্য হয়েছেন নেত্রী সহ। আপনি এই স্খলনের কারণগুলো কি? আপনি 3 থেকে 4টা পয়েন্টে বলেন তো। না না, আপনি তো বললেন যে আপনি আমার ইন্টারভিউ গুলো দেখেছেন, অন রেকর্ড কথাগুলো বললাম, যেগুলো পার্থর কথা বলি, আমি জানি না ওটা সে আলটিমেটাম দিল নাকি সে তার মনের ইচ্ছা বলল। আলটিমেটাম যদি হয় তাহলে সে বলতে পারে যে আওয়ামী লীগ যে নির্বাচন করবে সেই নির্বাচন আমি করবোই না বা সে রাজনীতি করবোই না, এটা একটা আলটিমেটাম। আর আরেকটা হইতে পারে যে সে এতই কষ্ট পাবে আওয়ামী লীগ নির্বাচন করলে যে সে নিজের রাজনীতি ছেড়ে দিবে। এই দুটারই কোনো আমি এন্টারটেইন করতে রাজি না। কারণ আন্দালিব পার্থ থেকে আরো বড় রাজনীতিবিদ আসলো, আওয়ামী লীগকে কেউ দাবাইতে পারে নাই, আগামী দিনও পারবে না। এটা তো একটা স্রোত ধারা, এটা তো বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে। এখানে এটা আন্দালিব পার্থর ব্যাপার না, উনি কেন এরকম কথা বলবেন? উনি ওনার মতো নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন হলে উনি জিতে আসবেন। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, মানুষের স্বাধীনতার দল, বঙ্গবন্ধুর দল, সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে, মানুষ তাকে ভোট দিলে জিতবে। এখন আপনি যে বলছেন যে আমাদের আজকে এই দশা কেন, তাহলে সংক্ষেপে বলতে হয়, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিবেদিত নেতা কর্মীরা যে সত্যিকার অর্থে এই জুলাই আগস্ট মাসে এই আন্দোলনটাকে আলিঙ্গন করার জন্য যদি উপস্থিত থাকতেন, মুখোমুখি বলবো না, কারণ এই আন্দোলনকে তো আমি এই বৈষম্য বিরোধী শব্দটা তো খারাপ শব্দ না, ভালো শব্দ। এখন ভিতরে কি ইচ্ছা ছিল প্রাথমিক ভাবে সেটা তো আমরা জানি না, নিশ্চয়ই ভালো কিছু ছিল। তো এই আন্দোলনটাকে পর্যবেক্ষণ, আলিঙ্গন বা তাকে ম্যানেজ করার জন্য যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইভাবে থাকতেন তাহলে আজকে এই পরিণত হতো না। তো কেন ছিলেন না? এটার উত্তর একটাই, ওই যে আপনি যে ইন্টারভিউ দেখেছেন, সেটা হচ্ছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে একেবারে সংসদ নির্বাচন পর্যন্ত নিজেদেরকে বিভক্ত করেছি, এবং আমরা যে বিভক্ত করেছি দলের মধ্যে আমাদের যে একে অপরের উপর অন্যায় হচ্ছিল সেগুলো আসলে বলার মতো প্ল্যাটফর্মও তৈরি হয়নি। কারণ ওই যে আজকে আপনাকে যেটা বললাম যে ডিম পাড়ানো সংস্কৃতি, অর্থাৎ আপনি আমার ধরেন আপনি আমার হোস্ট এখন, রাইট? এখন এই ক্যামেরা চলাকালীন সময় যদি আমি একজনকে খুব খারাপ ভাবে ধরেন দমন করি, হ্যাঁ, শারীরিক ভাবে প্রহার করলাম বা অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, তাহলে কোনোদিন আপনার সাথে ভবিষ্যতে যে আমার সামনাসামনি দেখা হয় আপনি কি খুব বেশিক্ষণ আমার সাথে থাকবেন? আপনি ভাববেন যে এই লোকটা তো বিপজ্জনক লোক, হ্যাঁ, যে কোনো কিছু করতে পারে।
এখন এইসব কারণে যেটা হয়েছে যে আসলে যে সিগন্যাল গুলো দলের পক্ষ থেকে এগুলো সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছেছে বলে বিশ্বাস করি না, মনে করি না। আমি মনে করি ওনার কাছে গিয়ে সব আটকে গেছে। আমি মনে করি উনি এবং ওনার সাথে আরো কয়েকজন ছিলেন নিচের দিকে, তারা সত্যিকার যে সিগন্যাল সেটা পৌঁছাতে দেন নাই। শুনেন, আমি আজকে আপনার একটা কথা বলি, এতগুলো গোয়েন্দা সংস্থা কাজ করে, তাদের কি ব্যর্থতা নাই? আমি খুব সৌভাগ্যবান। হ্যাঁ, আমার বাবার কারণে পারিবারিক ভাবে আমি একেবারে শৈশবকালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বর্ধিত সভা করতে দেখেছি। জি, ঢাকা থেকে রংপুর গেছেন, বিমান ছিল না ভাই। হ্যাঁ, এবং এখন যে বঙ্গবন্ধু ব্রিজ, যমুনা নদী, সেটাও ছিল না। ঢাকা থেকে গেছেন 15-16 ঘন্টা লাগছে ঢাকা থেকে রংপুরে পৌঁছাইতে। রংপুর টাউন হলে সকালবেলা উনি বর্ধিত সভা শুরু করছেন, রাত্রে 10টা-11টা পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীর কথা শুনছেন। দুপুরে খাওয়ার সময় শশা খাইছেন, বুঝলেন? এই এক বর্ধিত সভা আমি দেখছি। আরেক বর্ধিত সভা দেখছি অনেকগুলো, এগুলো নাম বলবো না কারো। ওনারা ঢাকা থেকে প্লেনে আসছেন, সার্কিট হাউসে বসছেন, খালি গা হইছেন, বেনসন সিগারেট শুকাচ্ছেন, ওনার থেকে বয়সে ডাবল, তার মুখে সিগারেটের ধোঁয়া মারছেন পা তুলে দিয়ে। হ্যাঁ, বর্ধিত সভা হলো, চারিদিক দিয়ে পুলিশ, হেলমেট পরা পুলিশ, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের দিকে তাক করা। আসলেন, কথা বললেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বইলা চলে গেলেন। এই বর্ধিত সভাও আমি দেখছি এবং এই একইভাবে এই সম্মেলন আমি দেখছি। আমি এক সম্মেলন দেখছি, আপনার কাছে আমি বলি, রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আমি নিজের চোখে দেখছি। জাতীয় নেতা গেছেন, আমার বাবা গেছেন, কি অবস্থা, কলাপসিবল গেটে তালা লাগাই দিচ্ছে, কর্মীরা টেবিলের উপরে উঠে হামলা করতে যাচ্ছে, বাট সিনিয়র নেতারা ওখান থেকে পালায় নাই। অনুষ্ঠান, যে অধিবেশন শেষ করছেন, যেভাবে যে কাজ হওয়ার সেটা হয়েছে, যে ঠিক আছে বাপ, আমি তো তোর, তুই আমার মারতে চাস, ওই কমান্ডটা তাদের ছিল, মাইরা ফেল, কিন্তু আমি ভাই এখান থেকে যাবো না। আর আমি এই সম্মেলনে দেখছি, আমার কাছে ভিডিও আছে, আপনার কাছেও আছে, খুঁজলে পাবেন, বলতেছে শেখ হাসিনা ওখান থেকে সব দেখতেছে, র্যাব দিয়ে উঠাই নিয়ে যাবো, র্যাব দিয়ে ছো দিয়ে নিয়ে যাবো। আপনি আওয়ামী লীগের নেতা কর্মীকে সম্মেলনে গিয়ে বলতেছেন র্যাব দিয়ে ছো দিয়ে নিয়ে যাবেন, মানে সেটা রেজাল্ট আপনি পাইছেন? ওই নেতা কর্মী তো রাস্তায় নামে নাই, ঠিক আছে আপনি র্যাব দিয়ে করেন। জনগণের অভ্যুত্থান, জনগণের আন্দোলন, জনগণের সংগ্রাম মোকাবেলা করতে হবে বা তা প্রশমিত করতে হবে জনগণকে দিয়ে। আপনি নিজের জনগণকে যদি র্যাব, পুলিশ, সেনাবাহিনীর ভয় দেখান, তাহলে ভবিষ্যৎ কি? এখন তো আর আমাদের সেনাবাহিনী নাই, এখন আমাদের পুলিশ নাই, এখন আমাদের র্যাব নাই, এখন আল্লাহর ওয়াস্তে আমাদের সময় আসছে আমাদের জনগণকে হাতে পায়ে জনগণ আছে, সব নাই বুঝলাম, জনগণ আছে, জনগণ আছে। আপনি এটুকু জানবেন, আওয়ামী লীগের যে ভোটার ব্যাংক, সবাইকে পালা যেতে হলো কেন? জনগণ না, তাকে সংঘবদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি শূন্য হবে না। শুনেন, আওয়ামী লীগের ভোটার আপনাদের দলে আসছে কোন জীবনে 53 বছরে অকপট আসেনি, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের ভোটার ব্যাংক, এই দুটোর সমন্বয়ে, এই দুটোর ঐক্যর মধ্য দিয়ে হয়তো আমরা ফিরে আসতে পারবো। কিন্তু সেটার জন্য আমাদেরকে, আমাদের জনগণ, বারবার বলছি, নেতাকর্মী আমার জনগণের অংশ, তার কাছে যেতে হবে। সব করা সম্ভব, সব করা সম্ভব, আমি আপনাকে বলছি। Take my word for it. I'm telling you, everything is possible, even now. No problem. আপনি যে এখন পর্যন্ত আমরা যে যতক্ষণ কথা বললাম, যে প্রাসঙ্গিকতা নিয়ে কথা বললাম, তাতে মনে হচ্ছে যে আপনি একটা সমাধান চান এবং অনুশোচনা বোধোদয়ের জায়গাটা তৈরি হচ্ছে, কিন্তু মূল মুখপাত্রের জায়গায় বা আপনাদের সামগ্রিক কমান্ডিং এর জায়গায় এই কথাগুলো কি আপনারা ছড়াচ্ছেন, বা আপনারা যখন জয়েন্টলি কথা বলেন আপনাদের নেতাদের সাথে? না, আপনাকে তো বললাম, আপনার অনুষ্ঠান তো আমাকে মাপ চাই শুরু করতে, কথা তো বলা যায় না। আপনি যখন সত্যি বলতেছেন, হ্যাঁ, কারণ কাদের আঘাত লাগতেছে? যারা আসলে ওই সিন্ডিকেটের ভিতরে ছিল, যারা ওই দুর্নীতি, নমিনেশন, বাণিজ্যের ভিতরে ছিল, তাদেরও তো লোক কম নাই, তাদের লাখ লাখ কোটি কোটি লোক নাই, কিন্তু তাদের কিছু শত লোক তো আছে যারা তাদের বেনিফিট পাইছে, তারাই গালিগালাজ করতেছে, তারাই ভুল পথে প্রচারিত করছে। শুনেন, আমাকে অনেক সাবেক মন্ত্রী ফোন করছেন, তারা আমাকে আদর করে, ভালোবাসে, আচ্ছা, কারণ I have a strong voice, এটা কারো বলে দেওয়া লাগে না। হ্যাঁ, তারা আমাকে বলছে যে রাশেক কি বললা এগুলো, আমি বলছি আপনি কি নিজে শুনছেন? বলে না, শুনি নাই। বলে তাই একটু শুনেন।
পুরো অনুষ্ঠান শোনার পরে ফোন করলাম, বলে না তুমি কোনো ভুল বলো না, বলে আমি তোমার জন্য দোয়া করি। আওয়ামী লীগের অনেক নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা প্রথমে না শুনে অন্যের কথা শুনে বলে এগুলো কি, আমি আপনি প্লিজ আপনি শোনেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি। আমার জায়গা তিনটা খুব পরিষ্কার: বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা। কোনো কম্প্রোমাইজ আমি করব না। এবং এই তিনের থেকেও বড় জায়গা হচ্ছে বাংলাদেশ, ওকে নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমার কোনো বক্তব্য কিন্তু খুঁজে পাবেন না। না, সেটা তো শাশ্বত কথাবার্তা হয়ে গেল। আপনি অবশ্যই আপনি যদি দল করে থাকেন অবশ্যই এই তিনটাকে মেনে তো কথা বলবেন, রাইট। কিন্তু আপনি তারপরও আপনার নেত্রীকে একেবারেই আলাদা রেখে আপনি কথা বলছেন, এটাও তো আসলে খুবই মানে বিস্ময় জায়গা। আলাদা রেখে কথা করবেন, সে যদি রিসিভ করে থাকে, আলাদা কথা বলছি না। আমি নিবিড় ভাবে চিন্তা করলাম যে আসলে এই ঘটনাগুলো উনি জানতে পারলে কি অ্যাকশন নিতেন না? নিশ্চয়ই নিতেন। আমার মনে হয়েছে তিনি জানতে পারেননি। আমি তো তাকে শৈশব থেকে চিনি। আমার তো একটা মাতৃভক্তি বলেন, তার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে। সুতরাং একেবারেই আমি কলম নামিয়ে বলে বসবো যে উনি দায়ী, এটা তো আর পারি না আমি করতে। আমার বিশ্বাস যে সিন্ডিকেট এত শক্তিশালী হয় যে তারা অনেক সত্যকে ঢেকে রাখতে পারে, এটা বাস্তবতা। শুধু তাই না, এটাও বলি আপনাকে, আপনি একটা সংস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত আছেন, আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, নিশ্চয়ই ইউ আর দ্য লিডার অফ ইউর প্রোগ্রাম, বাট আপনার প্রোগ্রামে যদি দুর্ভাগ্যজনক ভাবে খুব খারাপ লোকের সন্নিবেশ ঘটে, তারা সবাই মিলে যদি আপনাকে ভুল পথে পরিচালিত করে, সেই ফাঁদে তো আপনি পা দিতে পারেন। সেই জায়গায় তো আমি আপনাকে শুধুই মাত্র দায়ী করতে পারি না। জি, আপনি পরোক্ষভাবে কিছুটা উত্তর পেলাম। আমি আরেকটু বিষয় আসতে চাই যে এই যে প্রেস মিটের যে মকারি, অনেকেই এখন আলোচনা বা আত্মসমালোচনার জায়গায় বলছে, সেটি আওয়ামী লীগের বাইরেও বলছেন, যে এই সাংবাদিক থেকে শুরু করে এবং হাইব্রিড রাজনীতিবিদ হচ্ছে আওয়ামী লীগের পতনের মূল কারণ। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ ব্যাখ্যা করেন? প্রেস মিটে বিভিন্ন প্রশ্নের উত্তরে আপনার নেত্রীও যে ধরনের কটাক্ষ করে কথা বলেছেন সমগ্র জাতি, বিভিন্ন দল, বিভিন্ন জনকে, সেটাও তো আসলে খুবই শিষ্টাচার বহির্ভূত। আপনি কি এই বিষয়টাকে আপনি মানে হয়েছে কি যে আমরা তো আসলে তোপের মুখে, আমি এর আগেও যে ইন্টারভিউ দিচ্ছি, শি ওয়াজ অলসো ভেরি কম্পিটেন্ট, ইসমাইল ভাই ইজ অলসো ভেরি কম্পিটেন্ট, এবং আপনিও আমাকে এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করতেছেন যেখানে আসলে গ্রেটার কজটা ডিফিটেড হয়ে যায়। অনেক একটা বৃহৎ স্বার্থ কিন্তু সামনে আছে। বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নাই, এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দলের ভিতরে কিছু আত্মশুদ্ধির জায়গা তৈরি হইলে আমরা দেশের জন্য কাজ করতে পারবো, এবং আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে মেনে নিয়ে বা স্বীকার করে আমরা নতুন একটা অভিযাত্রার সূচনা ঘটাতে পারবো। এটা আমার মনে হয়েছে। পারহ্যাপস উই ক্যান ইনিশিয়েট এ নিউ এন্ডেভার। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে শব্দ ইয়েতে, মানে ইউ ক্যান নেভার ইনিশিয়েট এন্ডেভার, এন্ডেভার ইজ এ গ্রেট থিং। হ্যাঁ, পারহ্যাপস মানে ইউ ক্যান লিপ ইনটু এ গ্রেট এন্ডেভার, মানে আপনি ছাপিয়ে পড়তে পারেন একটা মহৎ এন্ডেভারে। হ্যাঁ, তো আপনি যে কথাটা বললেন, দেখেন মকারির একটা উত্তম উদাহরণ আপনাকে দেই। জি, একজন ব্যক্তি, তিনি নোয়াখালী থেকে এমপি হয়েছেন, ফেনী থেকে। হ্যাঁ, তো উনি ছাত্র রাজনীতি করতেন। আবারও বলি, আমাকেও স্নেহ করেন, আমি নাম বলবো না, এবং নেত্রীর খুব কাছে ছিলেন 96 সালের সরকারে। রাজনীতি সম্বন্ধে ধারণাও খুব ভালো। হঠাৎ করে একদিন পত্রিকায় পড়ি, যিনি ঢাকায় জীবনে রাজনীতি করেন নাই, হ্যাঁ, ছাত্র রাজনীতি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তিনি নাকি ঢাকার মেয়র হইলে খুব ভালো হবে। আচ্ছা, না কারণ সে তো বউপলবান সহ ঢাকায় থাকতো। 40% বেশি এমপিরা আপনারা ঢাকায় থাকতেন, এলাকায় যাইতেন না। কথা বলছি, তিনি বউপলবান নিয়ে ঢাকায় থাকতেন, তিনি দেশের বাইরে থাকতেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, ঢাকার রাজনীতিতে ঢাকার আদিবাসী মানুষের যে একটা বড় ভূমিকা, সেটা তো ভুলে যাওয়া যাবে না। এখন আমাদের দলে কিছু কিছু নেতা, কোনো নাম বলবো না, যখন মনে করছে রাশেক রহমান রংপুরে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে তার নামে একটা রিপোর্ট করাও হয়েছে। যখন মনে হয়েছে ঢাকায় আমার কাউকে দমন করতে হবে, রিপোর্ট করাও হয়েছে। তো ওটা আমার একটু আগে যে র্যাব, পুলিশ, সেনাবাহিনী হাতে থাকার মতো কথাটা, যেটা ওর থেকে বিচ্ছিন্ন কিছু না। আমি ওই একটা বাদ দিয়ে গেছিলাম, মানে গণমাধ্যমের কতিপয়
পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এখন তারা আপনার হাতে নাই। এখন আপনি শুদ্ধ রাজনীতি করবেন, এখন আপনি পরিষ্কার রাজনীতি করবেন, এখন যিনি এই বিপদের সময় আপনার পক্ষে কথা বলবেন তার জন্য রাজনীতি করবেন, যিনি কাজ করার চেষ্টা করবেন তার জন্য রাজনীতি করবেন। যেই নেতা আপনি মনে করবেন যে কোনো নেতার কাছে টাকা নিয়ে নিছে নমিনেশন দেওয়ার কথা বলে, একজন বা হাজার হাজার শত শত নেতা করবে, তাকে আপনি বাদ দিবেন কিভাবে? প্রমাণ ছাড়া তো বাদ দিতে পারেন না। কিন্তু তাকে দিয়ে আর যাই হোক, মানুষের মন জয়ের রাজনীতি তো আপনি করাতে পারবেন না। সুতরাং তাকে বাদ দিতে বলি না, পাশে রাখেন, কিন্তু যারা মানুষের মনটা জয় করতে পারবে, মা বাবা ভাই বোন বলে হাতে পায়ে ধইরা একটা জায়গায় আনতে পারবে, তাদের কিছু সুযোগ না দেন। এটা শুধু দলীয় ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা না, দেশটাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেশের উদ্ভব তো আওয়ামী লীগের বাইরে না, এই দেশের উদ্ভাস তো বঙ্গবন্ধু ছাড়া না। সুতরাং আমার কথা হচ্ছে যে হ্যাঁ, খুব কঠিন কাজ, আবার অনেক সময় কঠিনও না। আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের বহু সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের বহু মানুষ যারা দেশের ভিতরে আছে, তারা শুধু একবার শুনতে চায় যে আমরা যদি কোনো ভুল করে থাকি, এই ভুলের পুনরাবৃত্তি আর ঘটবেন না। এখন আমার ভালো লাগুক আর না লাগুক, আমি তো জনগণের রাজনীতি করি, তার কথাটাকে তো আমার মূল্য দিতে হবে। কিন্তু অধিকাংশের ভেতরে তো আপনাদের এই অনুশোচনাটাই নাই, এই কথাটা বলছেনই না। ভিন্ন ন্যারেটিভে আপনারা সবসময় অনুশোচনা নিব। আপনারা ইন্ডিয়ান গণমাধ্যমে নিজেদের মতো করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, কথা বলছেন এবং বিভিন্ন আমি ইন্ডিয়ান প্রোপাগান্ডা কি হচ্ছে আই ডোন্ট নো, যেটা আমি জানি না সেটা আমি কথা বলি না। জানেন বা এখানে স্বীকার করার বিষয়টা আপনি believe me, I have that strength and that courage. আমি যদি in particular with data and information, if I know something, I promise to you I shall deliver. I will not say that I don't know about it. ইন্ডিয়ায় কে প্রোপাগান্ডা গাড়ি দিয়ে করেছে আই ডোন্ট নো, আমি দেখতে পারি প্রোপাগান্ডা হয়, কিন্তু কে করেছে সেটা তো আমি জানি না। আপনি তো আমার কথার মূল্য দেন বলে আমাকে ডেকেছেন, এখন আমি কারো মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কারো নাম বলে দিলাম, এটা তো আমি করব না। নাম আমি তখন বলবো যখন আমি 110% শিওর যে ইয়েস হি ইজ ডুইং দিস। এবং আমি আপনাকে এখনো বলছি, এই যে নমিনেশন বাণিজ্যে যারা ইনভলভ ছিলেন, আমি নাম বলতে পারি, বলবো জায়গা মতো, ওইটা সঠিক প্ল্যাটফর্মে বলবো। ওকে, সেদিন নিশ্চয়ই আপনার এই কথা জারি থাকবে। এই অনুধাবনটা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, রাশিক রহমান বলছেন। এটাও অনেকদিন কি গত 6 মাস ধরে অনুপস্থিত ছিল। এবার আসি আপনাদের আবারও হাইকমান্ড বা সাধারণ সম্পাদক থেকে শুরু করে এই যে না সিনিয়র নেতৃত্বের জায়গায় যে ধরনের দুর্নীতি বলি, নারী লিপ্সার কথা বলি, এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত। মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে যাদের কাছাকাছি থাকা ভেড়ার প্রশ্ন আসে না, সেগুলো নিয়ে অনেক রকম ইউটিউবার না বড় বড় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তো যখন প্রকাশ পায় তখন তো আপনি রানিং এমপি, আপনি দলের খুব প্রভাবশালী ব্যক্তিত্ব, আপনি তখন প্রচুর টকশো করে বেড়াচ্ছেন, আপনি প্রচুর কথা বলছেন, তখন প্রতিবাদের জায়গাটা তৈরি হয়নি? কখন বিব্রত হননি আপনি? আমি তো লজ্জার সাথে গ্লানির সাথে আপনার কাছে স্বীকার করছি, আমিও ভয়ভীত ছিলাম, আমি তো প্রতিবাদ করতে পারি নাই, আমি তো অস্বীকার করছি না, আমার উচিত ছিল। কথা বলি, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ওই সময় প্রতিবাদ করছে, যারা করছে তাদেরকে সেলুট জানাই, আমি করতে পারি নাই, আমার ভয় ছিল। অর্থাৎ ভয়টা কেমন ছিল যে ওই সময় আপনারা কথা বলছেন, অধ্যাপক সাংবাদিক নুরুল কবির থেকে শুরু করে বিএনপির কোনো কথা লিস্ট থাকতো, অমুক অমুককে টকশোতে আনা যাবে না, সেই সব বিষয়গুলো হয়েছে। আপনারা যখন কথা বলছেন তখন আপনারা ভয় পেতেন? একটু এক্সপ্লেইন ভয় ছিল কেমন, এক্সপ্লেইন করি, আপনি আমাকে বলতে দিয়েন একটু। প্লিজ বলেন। আমি আমার রাজনৈতিক জীবনের ব্রত হিসেবে নিয়েছিলাম যে আমি এই দেশের স্বাধীনতা যুদ্ধ এবং এই যুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, রাজাকার, আলবদর, আল শামস, তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা নিপাত না যাওয়া পর্যন্ত আমার সংগ্রাম জারি থাকবে। সেই সংগ্রামের একটা অনস্বীকার্য প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমি নিজে চোখে 15 বছর দেখেছি যে এই কালো শক্তিকে মোকাবেলা করার জন্য যে সাংস্কৃতিক বিপ্লব, যে শিক্ষা ক্ষেত্রে বিপ্লবের প্রয়োজন, সেটার অনুপস্থিতি ছিল। এবং তার মধ্যেও আমরা যারা কথা বলার চেষ্টা করছি, আমি কোনোদিন রেখে কথা বলি নাই, এবং
আমার টকশো তো আমি কোনোদিন আওয়ামী লীগকে তেল মেরে কথা বলিনি। আওয়ামী লীগ কোনো ভুল করলে আমি স্বীকার করছি। হ্যাঁ, আজকে যত জোরালো ভাবে সেভাবে না, হয়তো আমি একটু স্মিত ভাবে স্বীকার করে পাশ কাটিয়ে গেছি, কিন্তু আমি স্বীকার করেছি। আই হ্যাভ দ্যাট স্ট্রেংথ ইন মাই ক্যারেক্টার। ওকে, আমার কথা হচ্ছে যে আমার বড় ভয়টা ছিল যে এই যে বড় যুদ্ধ, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের শত্রু থেকে মুক্ত করার যে যুদ্ধ, সেই যুদ্ধে আবার আমার থেকে যারা বেশি বোঝে তাদের সাথে আমি কন্ট্রাডিক্ট করতে গিয়ে সেই যুদ্ধটা আবার হারিয়ে না ফেলি। কিন্তু শেষ ফলাফল কি হলো? শেষ ফলাফল হলো যে আমার মনের মাঝে যে শঙ্কাটা ছিল সেই শঙ্কাই তো বাস্তব হলো। এবং আপনি ইউটিউবে গেলে আমার 2000-এর উপরে বক্তব্য খুঁজে পাবেন, টকশো না, বক্তব্য। প্রতিটা জায়গায় পরিষ্কার ভাবে আমাদের দলের কোথায় ল্যাকিং হচ্ছে, কোথায় কি কাজ করা থাকে বলছি, এবং সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। গতকালকে ডালাসে একজন সাদা চামড়া ব্যক্তি, তিনি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খুব লেখাপড়া করেন, আমার বন্ধু মানুষ, তাকে আমি ফোন করেছি। সে আমাকে বললো যে ওয়ান থিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে আমি ডালাসে থাকি, আমার বাড়িতেও যদি আমাকে কেউ আক্রান্ত করতে আসে, আমি যতই দোষী হই, অপরাধী হই, আমার পাড়া প্রতিবেশী এসে এটা থামাবে। তা আপনাদের কি হইলো যে আপনাদের ব্যাপারে কেউই আগায় আসলো না? তো আমাকে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়েছে। আই হ্যাভ টু বি সাইলেন্ট, রাইট? এবং বাস্তবতা দেখেন, বাস্তবতা দেখেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল জাসদের নেতা ছিলেন, রাইট? আজও বঙ্গবন্ধু যে স্বাধীনতার প্রতিভূ ছিল, সাক্ষাৎ প্রতিমূর্তি ছিলেন, এবং তার বিরুদ্ধে যে একটা আন্তর্জাতিক মানের একটা চক্রান্তের মধ্যে দিয়ে তাকে সপরিবারে হত্যা করা হয়েছে, সেই বক্তব্যটা ওইভাবে আর্টিকুলেট ভাবে ডেলিভার করার কোন লোক আওয়ামী লীগের নিজের নাই। জাসদের একজন প্রয়াত নেতার ভিডিও ক্লিপ কেটে কেটে আমাকে সোশ্যাল মিডিয়ায় চালাতে হয়। এটা কারণ কি বলেন? আমার কি ভালো বক্তা নাই? আছে। আচ্ছা, গেল এক। 2 নাম্বার, ফজলুর রহমান সাহেব, যিনি ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, তিনি তো বেগম খালেদা জিয়ার এখন উপদেষ্টা, বিএনপির একজন নেতা, আইনজীবী। আমার এতই দৈন্য দশা যে এখন ওনার বক্তব্য আমাকে কেটে আমার পক্ষে আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হয়। তার মানে কি? তার মানে হচ্ছে মেধার লালনটা দেরিতে হলো, এখন করা প্রয়োজন। ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, দেন উই আর ইন ডিপ ট্রাবল। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এটা বলাতে কেউ যদি আমার গালি দেয়, কেউ যদি মনে করে আমি খুব অন্যায় করছি, আমি মাথা পেতে নিব। কিন্তু আমার এই অন্যায় বঙ্গবন্ধুকে সমুন্নত দেখার জন্য, আমার এই অন্যায় আওয়ামী লীগের সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য, আমার এই অন্যায় জননেত্রী শেখ হাসিনা হাত ধরে সত্যি শক্তিশালী একটা বাংলাদেশ যাতে হয়, শক্তিশালী রাজনৈতিক আবহ যাতে তৈরি হয়, সেটা দেখার জন্য। কারণ আপনি কাউকে বাদ দিয়েই বাংলাদেশে একটা মানে সুস্থ রাজনৈতিক আবহ তৈরি করতে পারবেন না। আন্দালি পার্থ ভাই যে কথাটা বললেন, উনি হয়তো মনের ক্ষোভ বা কিছুতে বলছেন আমি জানি না, ওনার প্রতি অনেকের অনেক ক্ষোভ আছে। আর ওইটা নিয়েও একদিন আমরা অনুষ্ঠান করতে পারবো, ওনাকে নিয়ে এসেছেন। উনি তো এখনো উপস্থিত নাই, সুতরাং ওনার বিপক্ষে আমি এভাবে কথা বলবো না, ওনার সাথেই কথা বলবো। আমি শুধু এতটুকু বলতে পারি যে কাউকে বাদ দিয়া কোন রাজনীতি করার চিন্তা ভাবনা যদি আমরা করি, আমার মনে হয় না যে সুস্থ আবহাওয়া আমরা আশা করছি সেটা কোনোদিন আমরা অর্জন করতে পারবো। কিন্তু বিগত যে অন্যায়গুলো হয়ে গেছে, এটার শাস্তি আপনি চান না? না না, বিগত যে অন্যায় হয়েছে কেন আমি সাজা চাবো না? কি চাবো না? এখনো তো অন্যায় হচ্ছে, আমি কি কোনটা বাদ দিয়ে সাজা চাবো? এখন যে অন্যায় হচ্ছে সেটা সাজা কে কারে দেয়? আপনার রাজনৈতিক আগামী পরিকল্পনা এবং ফেরার কথাই বলি, দেশের রাজনীতিতে ফেরার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কোনো পথ খুঁজে পান নাকি? আমার ব্যাপারটা তো খুবই মজার। আমি তো আমার মেয়েকে নিয়ে গেছি, তার স্কুলের ছুটি, সে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো, তো ছুটির মধ্যে তাকে নিয়ে গেছি দুবাইয়ে। তো দুবাইয়ে বসে আছি, মানে হঠাৎ করে শুনি যে এই হলো অবস্থা, সরকার নাই। এর মধ্যে তো আমার বাড়ি, দুটো বাড়ি মিঠাপুকুরে আগুন দিয়ে পুড়িয়ে দিল 4 আগস্ট। তো তারপরেও আসা যেত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন দেখি বেশ কয়েকটা, মানে ডজন খানেকের কাছাকাছি হত্যা মামলা। এবং মজার বিষয় হচ্ছে যেই তারিখে হত্যা মামলা সেই তারিখে আমি দেশে নাই। তো এখন অবশ্যই আমাকে দেশে ফিরতে হবে, আমার দেশই আমার পরিচয়, আমার একমাত্র ঠিকানা। তো আপনারা দোয়া করবেন, যদি এই চক্রান্তের ঊর্ধ্বে আমরা উঠতে পারি, যদি আমরা এটাকে মোকাবেলা করতে পারি, নিশ্চয়ই ফিরতে তো হবেই।
এটাই তো শেষ কথা নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি আমার কথা আপনাকে বলছি, আমার পাসপোর্ট, আমার ইমিগ্রেশন রেকর্ড উইল শো যে যখনকার মামলা আমাকে দেওয়া হচ্ছে তখন তো আমি দেশেই নাই, আই এম উইথ মাই ডটার। এখন কথা হচ্ছে যে মামলা দেওয়া দরকার, দিচ্ছেন, মামলার একটা ভালো ব্যবসা হচ্ছে, কিন্তু যারা মামলার ব্যবসা করতেছে তারা ভুলে যাচ্ছে যে অন্য লোকও তো ব্যবসা একসময় করবে তারে নিয়ে, আমি করব না। বাট কিন্তু এই ব্যবসার খাতাগুলো তো আপনারাও করছেন, এটাই তো আমি আমি করিনি শুধু আমি জানি না। তবে হ্যাঁ, আমি এতটুকু জানি, এটা বলতেই হয়, সেটা হচ্ছে যে এটা আমি অনেক জায়গায় বলেছি, এখনো বলছি, 2013-14 সালের যে পেট্রোল বোমার নাশকতা, 2015 সালের যে পেট্রোল বোমার নাশকতা, সেই সময় সারা দেশে যত মামলা করা হয়েছিল, একটি মামলারও আমরা বিচার কাজ সম্পন্ন করিনি। প্রশ্ন করবেন কেন? যেমন ধরেন আমার রংপুরে একজন পিপি মালেক নাম, সাথে আমার রেজাউল করিম রাজু, আরেকজন আইনজীবী, আমাদের দলের নেতা ছিলেন, রেজাউল করিম রাজু চাচা বলি তাকে, ওনারা দুজন এগুলোর দায়িত্বে ছিলেন। জিজ্ঞেস করেন কয়টা কনভিকশন করছেন, কয়টা মামলা শেষ পর্যন্ত নিছেন। এখন ব্যবসা করছেন কি করেন না আমি তো জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার মাননীয় আইনমন্ত্রী মহোদয় এই 15 বছরে একবারও বাংলাদেশের সকল পিপি যারা এই নাশকতার মামলাগুলোর দায়িত্বে ছিলেন তাদেরকে ডেকে কি জিজ্ঞাসা করেছেন যে আপনি কয়বার জামিন আবেদন না মঞ্জুর করার জন্য আবেদন দিয়েছেন, কতবার মামলা চালানোর জন্য চেষ্টা করেছেন? নো, দ্যাট ওয়াজ নট দেয়ার। সো কে বাণিজ্য করছে না করছে কত নিবিড়ের খবর আমার কাছে নাই, আমি বিশ্লেষণ করতে পারি। আমি আপনাকে আপনার সামনে একটা অ্যানালিসিস সামনে দিলাম। আপনার এই অনুষ্ঠান তো একেবারে ময়মনসিংহ থেকে শুরু করে, চট্টগ্রাম থেকে শুরু করে, রাজবাড়ী থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, খুলনা থেকে শুরু করে প্রত্যেক এলাকার জনসাধারণ, দর্শক, আওয়ামী লীগের নেতা কর্মী এবং অন্যান্য দলের নেতা কর্মীরা দেখবে। তাহলে আমার কথা হচ্ছে, ওনারাই প্রশ্ন করবেন যে ওনার জেলায় প্রধান আইন কৌশলী কে ছিলেন, আইনজীবী কে ছিলেন, সরকারি আইনজীবী কে ছিলেন, ওনারাই প্রশ্ন করবেন কি কাজ করেছেন। সেখান থেকে আগামী দিনের একটা জায়গা তৈরি হবে। অবশ্যই শেষ দুটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বা আপনারা এই যে সংসদ সদস্য বা দীর্ঘ রাজনীতিতে ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, কি মনে হয় আজকে যখন আপনি দূরে আছেন বা যারা জেলে রয়েছে তাদের পক্ষে 5 জনও কাঁদতেছে না, 5 জনও সোচ্চার হচ্ছে না, এই অসহায়ত্ব আপনাকে পড়ায় না? তানভীর ভাই, এটা তো আপনি নিজে টিআরপি বাড়ানোর জন্য কথা বলছেন। 5 জন কাঁদতেছে কি কাঁদতেছে না কোত্থেকে পাইলেন আপনি? এটা দালিলিক প্রমাণ কোথায়? আপনি আপনার প্রোগ্রামকে পপুলার করার জন্য এমন কোনো কথা বলেন না যেটা সত্য নয়। না সত্য, আমি যা দেখছি আপনাকে বলি, জি, বাংলাদেশের গরু চোর যে থাকে না, গরু চোর, জি, সে কিভাবে গরু চুরি করে জানেন? এটা চেয়ারম্যান হয়, কিন্তু কিভাবে হয় জানেন? বলেন। একটা গরু চুরি করলে 2টা গরু তার নিজের গ্রামে জবাই করে খাইয়ে দেয়, তো গ্রামের লোকরা খুশি থাকে। গরু চোরের জন্য কান্নার লোক আছে বাংলাদেশে। ডোন্ট টেল মি দ্যাট বাংলাদেশে গরু চোর চেয়ারম্যান হয় এগুলো আমরা জানি। সো ডোন্ট টেল মি দ্যাট। অল আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট আমরা জনবিচ্ছিন্ন নই, জনগণ আছে আমাদের সাথে, তাকে সুসংহত করতে হবে। জনবিচ্ছিন্ন খুব বেশি এগ্রেসিভ একটা শব্দ। আওয়ামী লীগের একটা মতো দল জনবিচ্ছিন্ন হবে কোত্থেকে, কিভাবে হবে? এটা হয় নাকি? আমরা সমন্বয়ে পালাতে হলো, সে কারণে তো চলে যেতে হলো। আমরা সমন্বয়ে পিছিয়ে পড়েছি, আমরা সুসংগত করতে পারিনি, আমরা নিজের দলের লোককে মাঝে মাঝে নিজেরাই আক্রান্ত করে ফেলেছি, সেই জায়গায় আমরা কোনো বিচার দিতে পারিনি। হ্যাঁ, সেটা বলতে পারেন, বাট আপনি কি মনে করেন যেই লোকটা আমার দলে কষ্ট পাইছে ধরেন কোন এক নেতার হাত থেকে, সে নেত্রীকে ভালোবাসে না? 100 ভাগ ভালোবাসে। আপনি কি মনে করেন আমার দলের যেই লোকটা কোনো একজন দুষ্টু নেতার কারণে কবরে খপ্পরে পড়েছেন, তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসে না? 100 ভাগ ভালোবাসে। কিন্তু তার কাছে যেতে হবে, যে বলতে হবে যে ভাই, উই আর সরি, লেটস ফাইট টুগেদার, আসেন আমরা একসাথে সংগ্রাম করি, যুদ্ধ করি। এই যে ব্যাপারটা, এটা অনুপস্থিতি ছিল, হয়তো এখন সে অনুপস্থিতি দূর হয়ে যাবে। সামনের নির্বাচন এবং আওয়ামী লীগের ফেরার বিষয়টা নিয়ে আপনি আসলে কি পরামর্শ দিতেছেন বা কি বলতেই চান? অনেকে, এটা কমন প্রশ্ন, আমি সবাইকে করি। আমার জায়গা খুব পরিষ্কার। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বক্তব্য দিচ্ছেন, জনমত সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা সত্যি বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে,
সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচনটা করতে হবে, এটা এক। 2 নাম্বার, আওয়ামী লীগের জন্য আমি কর্মী হিসেবে আমার প্রত্যাশার জায়গা হচ্ছে যে আর ধরো কাটো মারো পাকড়াও করো এটা নয়, বরঞ্চ সময় পাওয়া গেছে নিবিড় ভাবে কি হয়েছে, কি করা উচিত ছিল সেই জায়গাটা ঠিক করে একটা নতুন জায়গা তৈরি করা। নতুন জায়গা মানে এই না যে আওয়ামী লীগের যে বিশ্বাসের জায়গা সেটাকে পরিবর্তন করা। নতুন জায়গা মানে এটা না যে বঙ্গবন্ধুর দেখিয়ে দেওয়া যে রাজনৈতিক আদর্শ সেটার পরিবর্তন আনা। নতুন জায়গার মানে হচ্ছে এমন সব নেতৃবৃন্দ বা লোকজনের সম্মেলন ঘটানো যারা নতুন আশার সঞ্চার ঘটাতে পারে, এবং যেই জেনজি এন্ড মিলেনিয়ালরা স্টুড এগেইনস্ট আস তারা যাতে ওই নেতাদের সাথে কানেক্টেড ফিল করতে পারে, সো দ্যাট দে ক্যান কানেক্ট, so that they can feel that there is a relationship of philosophy, a relationship of dream, a relationship of future prospect. Only then we can go back and we can stand on our feet, because it is a fact that every single minute a new person is becoming a voter of our country. প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিটে নতুন করে একজন নতুন প্রজন্মের আমার ভাই বা বোন তিনি বাংলাদেশের ভোটার হচ্ছেন। সুতরাং we need leaders যাদের সাথে একটা how would I say একটা altruistic, the English word is altruistic, একটা কানেক্টিভিটির জায়গা তৈরি হতে হবে। Only then sure we can do miracles, we can achieve the impossible rather. আমি মনে করি না যে it will be a very difficult thing। আর সবচেয়ে বড় কথা মন থেকে এটা ফেলে দিতে হবে, ক্ষমতা is not everything, being MP, being minister is not everything. The fact that people talk about you, the fact that people think about you and you think about the people, and the fact that in their crisis they look for you, they hunt for you, you are a sought after personality, that is where you are a real successful politician. So we need to build a new culture of having politicians, not how would I say rent seekers, not opportunists. এটা হলো আমার কথা। আপনাকে ধন্যবাদ। যে বিষয়গুলো চর্চা হতো না, আরো দুটি সংযুক্ত প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সর্বশেষ আপনারা হরতাল দিলেন, হরতালটা বিভিন্নভাবে আসলে ব্যর্থ হলো এবং আপনার নেত্রী কথাও বললেন, এর আগে ফোনের কথা না আর অফিসিয়াল কথাও বলেছেন, এই দুটো কিভাবে বিশ্লেষণ করবেন? আওয়ামী লীগ তো কোনো হরতাল ডাকেনি। তাই কি? জি, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ কারা নেত্রী ডাকে হরতাল এসছে এবং সেটি তো ডিক্লেয়ার হরতাল ডাকেন নাই। নেত্রীর অডিওটা তো আমি খুব সুনিবিড় ভাবে শুনেছি, এটা তো ডক্টরড একটা অডিও, এটা তো অসমাপ্ত একটা অডিও, এভাবে তো উনি কোনোদিন হরতাল ডাকবেন না। আচ্ছা, এটা নতুন মানে এটা অসমাপ্ত একটা অডিও, এটুকু তো আপনাকে স্বীকার করতেই হবে। আমি ধরে নিলাম আপনি আইটি বিশারদ না, ধরে নিলাম, আমিও না, কিন্তু এটা যে অসমাপ্ত বক্তব্য এটা তো আপনাকে মানতে হবে। সে তো কোনো হরতালের জন্য আহ্বান জানায় নাই, আওয়ামী লীগও তো হরতালের জন্য আহ্বান জানায় নাই। আমি শুনেছি যে আওয়ামী লীগের সমর্থনকারী একটা সাইবার গ্রুপ আছে, এই টিম, তারা বোধহয় হরতাল ডেকেছে। তো সেটা আর এটা তো এক জিনিস না। এটা আমিও এখন আপনার অনুষ্ঠানে এসে বলতে পারি আসুন ভাই আগামীকালকে থেকে আমরা হরতাল করি, এটার মানে কি আওয়ামী লীগ হরতাল ডাকছে নাকি? আমি তো আওয়ামী লীগ একটা কর্মী মাত্র, আমি আমার মতামত দিতে পারি, সিদ্ধান্ত দিতে পারি না, সিদ্ধান্ত ফোরামে হতে হবে। আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন আওয়ামী লীগ হরতাল ডাকেনি, এটি বায়াস প্রচারণা এবং সেটি গণমাধ্যম লুফে নিয়েছে বা না, এটা দোষ দেওয়া যায় না, এটাও ঠিক আছে, এটা দোষ দেওয়া যায় না। কারণ হচ্ছে যে আমাদের দলের পক্ষ থেকেও প্রত্যেকটা ব্যাপারকে খুব পরিষ্কার করে দেওয়ার জন্য একটা লিঙ্ক ধরি, একুশে টিভি, দেশ টিভি, দৈনিক দৃষ্টিবাদ সবাই হরতালের রিভিউ করেছে। আমাদের দলের এখন বর্তমান সংকটে একজন খুব সাবলীল, বুদ্ধিদীপ্ত, সক্ষম মুখপাত্র প্রয়োজন। হয়তোবা দলের মুখপাত্র আছে, কোথায় আছে জানি না, বাট এটা না থাকার কারণে যেটা হচ্ছে, যেটা বললেন উইথ অল ডিউ রেসপেক্ট, যে একুশে টিভি লুফে নিচ্ছে, সময় টিভি, কারণ আওয়ামী লীগ কি করছে এই সিদ্ধান্তটা বলার মতো তো কেউ নাই এখন। আচ্ছা, আমি তো কোনো ব্যাপক সমন্বয়হীনতা এখন, আমি তো একটা ইউনিয়ন ম্যান, আমি তো কোনো ইয়ে পাই নাই। আমি তো একটা জেলা কমিটির সদস্য, আমি তো একটা উপকমিটির সদস্য, আমি তো একটা উপজেলা কমিটির আমার দায়িত্ব দেওয়া আছে, আমি তো কিছু পাইলাম না, আমি জানি না।
আমি বলতেছি আওয়ামী লীগ কোনো হরতাল ডাকে নাই, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি। জি, থ্যাংক ইউ। আবারও করি, সেটা শেখ হাসিনার ফেরা বা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে অনেকেই চ্যালেঞ্জ ছুড়েছেন, কথা বলেছেন। আপনি স্বাভাবিকভাবে অনুরক্ত তার, সে জায়গা থেকে কি বলতে চান? ফিরবেন? আপনার প্রত্যাশার জায়গাটা রেখে শেষ করছি। এটিভি ইউএস এর সমকালীন বাংলাদেশ, আমি তানভীর তারেক। নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। আমার একটা ছোট্ট অনুরোধ আছে আপনার কাছে। জি, আমি যাই বলেছি আপনি আমার কোনো কথা কাটবেন না। না, আমরা কখনোই এডিটেড করি না, টোটাল অনুষ্ঠানটাই যাবে অবশ্যই, সেটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। সেই জায়গায় ম্যানিপুলেট হবে না। আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা আত্মোপলব্ধির জায়গায়? আমার দেশের মানুষ, অল আই ক্যান সে, যে আসলে বাংলাদেশের মানুষের ভালো থাকা খুব দরকার, এবং বাংলাদেশের মানুষের ভালো থাকা বা ভালো না থাকার পিছনে কোনো একজনের একার দায়, এটা মনে করা যেমন বাস্তব বিবর্জিত, ঠিক একইভাবে সম্মিলিত প্রয়াস ছাড়া আসলে আমরা আগামী দিনে ভালো থাকতে পারবো না। সুতরাং আমি মনে করি সুস্থ রাজনীতির আবহ তৈরি করার নিমিত্তে অতীতে যাই হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনে এগোতে হবে। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং এর আগেও আমি বলেছি যে আমাদেরকে মারেন, কাটেন, অভিশাপ দেন, কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। নিজের ঘরের মানুষকে তো বের করে দেওয়া যায় না। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, এটিভি ইউএস এর সাপ্তাহিক আয়োজন সমকালীন বাংলাদেশে আজ কথা বললেন আওয়ামী লীগের নেতা রাশেক রহমান। আমরা জানতে চাইলাম, জবাবদিহিতার জায়গায় প্রশ্ন করলাম যে তার দলীয় অবস্থান এবং বিগত ভুল বা এই ধরনের অন্যায় বা যে খবরগুলো প্রকাশিত হয়েছে তার কিছু অংশ। নিশ্চয়ই পুরো 16 বছরের যে ঘটনাক্রম সেগুলো নিয়ে অনুষ্ঠান চালাতে হলে কয়েকটা দিন লাগবে। আমরা নতুন কোনো আলোচনায় আবারও হয়তো এ ধরনের আলোচনায় তাকে ডাকবো বা তাদেরকে ডাকবো। সমকালীন বাংলাদেশ সবসময় বিভিন্ন দল মত নির্বিশেষে প্রত্যেক দলের কথাই আমরা তুলে ধরতে চাই, জানতে চাই, জানাতে চাই যে বাংলাদেশটা কেমন আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রাইব করুন, মতামত দিয়ে সংযুক্ত থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফেজ। মা, মনে করে রাতের ওষুধ খেয়ে নিও। ওকে। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। তারা আমাদের জন্য চমৎকার একটি প্রোগ্রামের ব্যবস্থা করলেন। এখন অফিস না করে বাসায় থেকে তাদের করা পেমেন্ট নিয়ে বাবা মার যত্ন নিতে পারি। আর যে কোনো প্রয়োজনে আশা হোম কেয়ার দিয়ে থাকে আন্তরিক সেবা। বাইরে গেলে বাবা মাকে নিশ্চিন্তে আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে পাঠিয়ে দিতে পারি। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে।